গুড ইভিনিং এভরিবডি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ মোটামুটি স্যার। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি পরীক্ষা 6 মাস পিছিয়ে গেল, তাই তো? দেখো, পরীক্ষা 6 মাস পিছিয়ে গেল তো দুঃখের, কারণ আমরা সবসময় চাই যে প্রত্যেক বছর পরীক্ষা হোক, কিন্তু আমাদের সময় পরীক্ষায় একটা ইয়ে হয়েছিল, মানে একটা ইনডিসিপ্লিন দেখা গিয়েছিল জয়নিং দেওয়ার সময়। এবার আহ, তাতে একদিক দিয়ে ভালো, একবার যদি পিএসসি তে এই ইনডিসিপ্লিনের জন্য যদি ধাক্কা খায়, তাতে যদি 6 মাস পিছায় পরীক্ষা, তাও ভালো, পরীক্ষা পিছাক, কিন্তু এরপরে যে রিক্রুটমেন্টটা হবে সেখানে এই ধাক্কাটা কিন্তু স্টুডেন্টরা খাবে না। মানে আমাদের বেলায় হয়েছিল কি, প্রায় 1100 সামথিং মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল, তো তাদের মধ্যে 700 না 800 প্রথমে জয়েন করলো, ঠিক আছে, প্রথমে জয়েন করলো, ঠিক আছে, তারপরে বছর খানেক পরে 50 জন থেকে 100 জনের মতো জয়েন করলো, কিন্তু তাদের কোনো ইয়ে নেই, মানে ধরো হাজারের 1200-র মধ্যে আমরা 750 জন প্রথমে জয়েন করলাম, তারপরে যে জয়েন করলো সেটা তাহলে হওয়া উচিত কি 751 থেকে 800 অব্দি, সেরকম কোনো লিস্ট না, সেখানে যেরকম সেরকম ভাবে জয়েন হয়েছে। এবার এই জন্যই মূল সবার মনে একটা ক্ষোভ আর কি, হ্যাঁ, এটা কি করে জয়েন হলো, সেই জন্যই জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিটা পিছিয়ে, যেটা আমি খোঁজ নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা দেখো, আজকে আমি তোমাদের তাহলে, আমি মাঝে কোশ্চেন ধরে পড়াচ্ছিলাম, টোটাল সাবজেক্টে যা ঢুকছিলাম না, কারণ সময় যদি অল্প থাকতো তাহলে তো ওরকম সাবজেক্ট করানো যেত না আর। তো আজকে আমি তোমাদের কংক্রিট টেকনোলজির স্ল্যাবটা পড়াবো, আমি বলেছিলাম আজকে তোমাদের স্ল্যাব ডিজাইন পড়াবো। তো কংক্রিট টেকনোলজি স্ল্যাবে দেখো কি কি আমাদের আছে। দেখো সিলেবাসে কিন্তু বেশি কিছু বলেনি, হ্যাঁ, এখানে বলেছে রেক্ট্যাঙ্গুলার বিম, সিঙ্গেল অ্যান্ড ডাবল রেনফোর্সড। ডাবল রেনফোর্স থেকে আমাদের একটা কি দুটো মাত্র টাইপ কোশ্চেন হয় এমসিকিউবের জন্য, কারণ ডবল রেনফোর্স থেকে নিউমেরিক্যাল ক্যালকুলেশনই হয়, এমসিকিউবের একটা দুটো কোশ্চেন হয়, আমি ও দুটো করিয়ে দেবো, ঠিক আছে, ওগুলো তুমি এসএসসির প্রিভিয়াস ইয়ারও পেয়ে যাবে। এবার চলে আসলো স্ল্যাব। স্ল্যাবে দেখো কিছুই লেখেনি, ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে, ব্যাস, আর কিছু লেখেনি, আর লিখেছে ক্যান্টিলিভার স্ল্যাব, তারপরে টি বিম চলে আসলো, ঠিক আছে। এটুকুনি হচ্ছে আমাদের সিলেবাসে লিখেছে, পুরো ক্লিয়ার কাট কিছু বলেনি। তো আমি স্ল্যাব তোমাদের ডিটেলে পড়াবো, স্ল্যাব আমি যা পড়াবো তাতে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা গেটের প্রিপারেশন নিচ্ছ, কোনো জায়গায় তোমাদের কোনো জায়গা আটকাবে না, যেটুকুন আমি থিওরি তোমাদের বলবো আর কি। তো দেখো, আমি প্রথমেই আরসিসি পড়ানোর সময় চ্যাপ্টার ভাগ করে দিয়েছিলাম। এখানে দেখো 8 নম্বর চ্যাপ্টার, আমাদের 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব অ্যাজ পার আইএস 456, এবং কিছু কোশ্চেন নাম্বার আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম আর কি। তো এভাবে আমরা আগে প্র্যাকটিস করেছি। আজকে আমি শুধু থিওরিটা পড়াবো, কোশ্চেন গুলো তোমরা বাড়িতে দেখো, আর কোশ্চেন গুলো বাড়িতে দেখে ক্লাসে আমাকে কখনোই বলবে না যে দাদা এই পার্টিকুলার কোশ্চেনটা পারলাম না, ক্লাসে আমি সময় নষ্ট করতে চাই না। তোমরা গ্রুপ যখন আছে আমাদের নিজস্ব ক্লোজ গ্রুপ, তুমি ভয়েসের মাধ্যমে, কেউ লিখে লিখে পাঠিও না, ভয়েসের মাধ্যমে বলো, সে ধরো 288 নম্বর কোশ্চেনটা পারছি না, 276 পারছি না, 306 পারছি না, এভাবে বলো, আমি ভয়েসের মাধ্যমে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, স্ল্যাবকে আমরা টোটাল 8টা জায়গা পড়বো, স্ল্যাব ডিজাইনের আমরা টোটাল 8টা জায়গা পড়বো, এই 8টা জায়গা পড়লে স্ল্যাবের কোনো আহ, জায়গা আমাদের আর বাকি থাকবে না, ঠিক আছে। কি কি আমাদের স্ল্যাবে আমরা কি কি পড়বো? প্রথমেই পড়বো টাইপ অফ স্ল্যাব, প্রথমে পড়বো টাইপ অফ স্ল্যাব, ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে। গুপ্তা গুপ্তা করতে গিয়ে তোমরা প্রত্যেকে দেখেছিলে, আমি একটা কথাই বলে দিয়েছিলাম, ওই গ্রেটার দেন টু না লেস দেন টু, আর আমি বেশি ভেতরে ঢুকতে পারিনি, কারণ সময়ের সংক্ষেপ ছিল আর কি, হ্যাঁ, সময় কম ছিল, আহ, যেহেতু কোশ্চেনের মধ্যে অত হয় না। আজকে আমরা ডিটেলে পড়বো ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলবো, টু ওয়ে স্ল্যাব কাকে বলবো, কখন কি কি ক্রাইটেরিয়া সেটা ওয়ান ওয়ে হয়। দ্বিতীয়তে পড়বো আমরা 2 নম্বর ক্লজে পড়বো চেক ফর ডিফ্লেকশন, চেক ফর ডিফ্লেকশন বিম অ্যান্ড স্ল্যাব, ঠিক আছে। ডিফ্লেকশনের কতগুলো চেকিং রয়েছে, আমরা যেমন যে কোনো আরসিসি ডিজাইন করার পর চেক করি না, চেকের পর তো লিখি হেন্স ইট ইজ ওকে, তো চেক কি, ডিফ্লেকশনের কিছু চেক রয়েছে। দ্বিতীয় সাব পয়েন্টে আমরা তাই পড়বো। আমরা থার্ড সাব পয়েন্টে পড়বো কন্ট্রোল অফ ডিফ্লেকশন বিম অ্যান্ড ওয়ান ওয়ে স্ল্যাব, দেখো এখানে ওয়ান ওয়ে কথাটা লিখেছি, ঠিক আছে, কন্ট্রোল অফ ডিফ্লেকশন ইন বিম অ্যান্ড ওয়ান ওয়ে স্ল্যাব, তার মানে বিম আর ওয়ান ওয়ে স্ল্যাব, যাতে একটা বিম বা ওয়ান ওয়ে স্ল্যাব ডিফ্লেকশনে ফেল না করে যায়, আইএস 456 তার জন্য কতগুলো ক্লজ লিখেছে,
সেই ক্লজ নিয়ে আমরা থার্ড পয়েন্টে পড়বো। আমরা ফোর্থ পয়েন্টে পড়বো কন্ট্রোল অফ ডিফ্লেকশন ইন টু ওয়ে স্ল্যাব। এটাতে যেমন বললাম ওয়ান ওয়ে স্ল্যাব আর বিম, বিম হতে পারে আমার স্ট্রাকচার বা ওয়ান ওয়ে স্ল্যাব, সেটা যাতে ডিফ্লেকশনে ফেল না করে তার জন্য ক্লজ পড়বো 4 নম্বরে। আর 5-এ পড়বো হচ্ছে টু ওয়ে, না 3-এ পড়বো হচ্ছে বিম আর ওয়ান ওয়ের জন্য, আর 4-এ পড়বো হচ্ছে টু ওয়ে স্ল্যাব। আমি একটা টু ওয়ে স্ল্যাব বানালাম, টু ওয়ে স্ল্যাবটা ডিফ্লেকশনে ফেল করবে না, তার জন্য কি কি ক্লজ আছে, মানে কন্ট্রোল, মানে এখানে তো আর কন্ট্রোল বলতে কি কন্ট্রোল করব আমি এখানে, ঠিক আছে, এখানে ক্লজের সাহায্যে বিমটা ডিজাইন করব। আমরা 5 নম্বর পয়েন্টে পড়বো চেক ফর ল্যাটারাল স্টেবিলিটি ফর বিম। আচ্ছা, এটা বিমের জায়গা, হ্যাঁ এটা বিমের জায়গা, তাও এটা আমি স্ল্যাবের মধ্যেই আলোচনা করে দেব। কখনোই ল্যাটারাল স্টেবিলিটি স্ল্যাবের জন্য আমাদের মেজারমেন্ট করতে হয় না, বিমের জন্যই এটাকে মেজারমেন্ট করতে হয়। এটা বিমের জায়গা পুরোপুরি, এটাকে আমি স্টার মেরে রাখছি 5 নম্বর পয়েন্টটা। আমরা 6 নম্বর পয়েন্টে পড়বো লোড ডিস্ট্রিবিউশন ইন টু এ স্ল্যাব। তোমরা হয়তো ছবি দেখেছো, ট্রায়াঙ্গুলার ছবি হয়, ট্র্যাপিজয়েডিয়াল শেপের হয়, কি করে টু এ স্ল্যাবের মধ্যে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ আমরা 6 নম্বর পয়েন্টে পড়ার পর আমরা 7-এ পড়বো লোড ডিস্ট্রিবিউশন ইন ওয়ান ওয়ে স্ল্যাব। এ দুটোই আমাদের ইম্পর্টেন্ট, টু ওয়ে স্ল্যাবটা তো খুব বেশি দরকার আমাদের, ওয়ান ওয়ে স্ল্যাবটাও ইম্পর্টেন্ট। যদিও জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসি পরীক্ষায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে কোনো পরীক্ষায় কিন্তু 6 এবং 7 থেকে কোশ্চেন আসেনি, এসএসসি তে বহুবার এসেছে, গেটে বহুবার এসেছে। তো 6 এবং 7 নম্বর ক্লাসটা তারপরে পড়বো। আর 8 নম্বরে পড়বো আমরা বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্ট। কিছু বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্স কোএফিসিয়েন্ট রয়েছে ফর কন্টিনিউয়াস বিম অ্যান্ড স্ল্যাবের জন্য। যেমন অনেকে তো বলতে পারে যে দাদা একটা ধরো বিম আছে, এটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার মধ্যে ইউডিএল আছে, ইউডিএল আছে, তাহলে তার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? আমি বললাম ঠিক আছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 8 হবে, ঠিক আছে, আর ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে বলে দিলাম। তো আরেকটা ধরো ক্যান্টিলিভার বিম আছে, ক্যান্টিলিভারের মধ্যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত হবে, এগুলো তো আমরা ইজিলি বের করতে পারি আর কি। তো ধরো আমাকে একটা কন্টিনিউয়াস স্ল্যাব বলেছে, দেখো এখানে কন্টিনিউয়াস কথাটার নিচে আমি স্টার দিয়ে দিচ্ছি। আমাকে ধরো একটা কন্টিনিউয়াস স্ল্যাব বলেছে, কন্টিনিউয়াস স্ল্যাব বলে বললো এই কন্টিনিউয়াস স্ল্যাবের মিড স্প্যানে কত আমি রেনফোর্সমেন্ট দেব, বা এই কন্টিনিউয়াস স্ল্যাবে সাপোর্টের ওপরে কত আমি রেনফোর্সমেন্ট দেব। এগুলোর জন্য তো ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, এগুলোর জন্য তাহলে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে হয়। তো আরসিসি তে তো যদি স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে হয় তাহলে তো অনেক সময় সাপেক্ষ, সেই জন্য কতগুলো কোইফিশিয়েন্ট দিয়েছে, আমরা এই কোইফিশিয়েন্ট গুলো নিয়ে আলোচনা করব। তাহলে কি কি পড়তে আমরা চলেছি আমি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা শুরু করব আমাদের ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে স্ল্যাব দিয়ে, ঠিক আছে। আমি একদম নোট করে রেখেছি, নোটটা আমি শেয়ারও করে দিয়েছি, কিচ্ছু আমি লিখে রাখি, কারণ এই নোট যদি করে না রাখি তাহলে ব্যাচে আমার বলতেই একটা টপিক বলতেই আমার সময় চলে যাবে আর কি, এতে ফার্স্ট আমি বলতে পারি আর কি। দেখো আমাদের ফার্স্ট টপিক কি বলেছে, টাইপ অফ স্ল্যাব। টাইপ অফ স্ল্যাবের মধ্যে কি পড়ছে, ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব। আগের দিন আমাকে বলেছিল যে দাদা কখন ওয়ান ওয়ে বলবো বা কখন টু ওয়ে বলবো। দেখো খুব ভালো করে বোঝো জিনিসগুলো, খুব ইজি জিনিস, স্ল্যাব দারুণ সোজা জিনিস, ভালো করে বুঝে নাও আর বাড়িতেও পড়তে লাগবে না। এই একটা আমার স্ল্যাব রয়েছে, এটা এবিসিডি আমি নাম দিলাম, এবিসিডি আমি নাম দিলাম, এবিসিডি নাম দিলাম, ঠিক আছে। তো এই এবিসিডি স্ল্যাবে আমি কি দেখছি, এডি এই জায়গাটা আমার সাপোর্ট রয়েছে, দেখো এই জায়গাটা আমার সাপোর্ট রয়েছে, এডি এই বিমটা আমার সাপোর্টেড। আবার আমি কি দেখছি, বিসি এই বিমটা আমার সাপোর্টেড, ঠিক আছে। মানে এই বিমটা সাপোর্টেড কথাটা আমি একটু ঠিক বলা নয়, মানে একটা স্ল্যাবের একটা এজ, এখানে এডি হচ্ছে স্ল্যাবের একটা এজ, আর বিসি হচ্ছে সেই স্ল্যাবেরই অপোজিট এজ। তো এই স্ল্যাবের দুটো এজের নিচে আমার বিম রয়েছে, মানে এবিসিডি আমার স্ল্যাবটা, এডি এজের নিচে আমার একটা বিম রয়েছে, বিসি এজের নিচে আরেকটা বিম রয়েছে, ঠিক আছে। মানে টু এ সাপোর্ট, দুদিকে সাপোর্ট রয়েছে, স্ল্যাবে দুদিকে বিমের দ্বারা সাপোর্ট রয়েছে। যদি এরকম যদি কন্ডিশন পাই তাহলে চোখ বন্ধ করে বলে দিব এটা ওয়ান ওয়ে স্ল্যাব। এবার দেখো মনে তো প্রশ্ন আসতে পারে যে দাদা ওয়ান ওয়ে আর টু ওয়ে, ওয়ে বলতে কি বোঝাচ্ছে? ওয়ে বলতে হচ্ছে ধরো এই স্ল্যাবের মধ্যে কিউ লোড পড়লো, এই স্ল্যাবের মধ্যে স্মল কিউ লোড পড়লো, এই স্মল কিউ লোড পড়লো। এবার এই স্মল কিউ লোড কটা দিকে ডিস্ট্রিবিউশন হবে? এখানে দেখো মাত্র এডি আর বিসি দুটো প্যারালাল,
মানে একই দিকে কিন্তু তোমার বিমের দ্বারা সাপোর্ট করা রয়েছে। এই ডিসি আর এবি এই এন্ড গুলোতে কিন্তু কোনো বিম নেই, ফলে কিউ লোড যদি স্ল্যাবের মধ্যে অ্যাক্ট হয় তাহলে সেটাই একদিকেই যাবে। এই এডি এডি আর বিসি এদিকেই ডিস্ট্রিবিউটেড হবে, এদিকেই ডিস্ট্রিবিউটেড হবে। অনেকে বলতে পারে দাদা এটা তো অপোজিট দিক হচ্ছে। না, ওরকম অপোজিট দিক বলতে প্লাস এক্স মাইনাস এক্স এর কথা আমি বলছি না, এই টোটালটাই তো এক্স ডাইরেকশন, এই টোটালটাকেই আমি এক্স ডাইরেকশন হিসেবে কল্পনা করছি। আর যেটা ডিসি আর এবি ওটা হচ্ছে আমার ওয়াই ডাইরেকশন। তার মানে ওয়াই ডাইরেকশনে তো কোনো বিমই নেই, তার মানে একদিকে আমার বিম রয়েছে, সেই জন্য স্ল্যাবের লোডটা একদিক দিয়েই ডিস্ট্রিবিউট হবে বিমের মধ্যে। এই টাইপের লোডকে আমি বলবো, এই টাইপের স্ল্যাবকে আমি বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। দেখো আমি একদম নোট করে দিয়েছি সুন্দর করে। ইফ দ্য স্ল্যাব if the slab is supported on the two opposite edges, দেখো টু অপোজিট এজেস, দুটো অপোজিট ধার, এই যে এডি একটা এজ আর আমার হচ্ছে বিসি একটা এজ, এই দুটো এজের মধ্যে স্ল্যাবটা সাপোর্টেড, দেন ইট ইজ অলওয়েজ ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, আর আমি এখানে কোনো চিন্তাই করবো না লঙ্গার স্প্যান কি শর্টার স্প্যান কি, এইসব আমি ক্যালকুলেশনে যাবই না। আমি দুটো দেখবো টু অপোজিট এজে আমার সাপোর্ট আছে কিনা। ঠিক আছে, দেখে নিলাম হ্যাঁ টু অপোজিট সাইড এডি আর বিসি তে স্ল্যাবের নিচে বিমের দ্বারা সাপোর্ট আছে, আমি বলে দিলাম এটা আমার ওয়ান ওয়ে স্ল্যাব। আমার এল এক্স আর এল ওয়াই এইসব ক্যালকুলেশনে গেলাম না। আচ্ছা দেখো, আমরা এল এক্স আর এল ওয়াই কখনোই এক্স ডাইমেনশনকে এল এক্স আর ওয়াই ডাইমেনশনকে এল ওয়াই, এই কনসেপ্ট আমাদের থাকে আর কি। তো এইসব কনসেপ্ট কিন্তু মাথা থেকে মুছে গেল, এরকম কোনো কনসেপ্ট নেই। হ্যাঁ, স্ল্যাব ডিজাইনে ওরা বলেছে এল ওয়াই হচ্ছে লঙ্গার স্প্যান, স্প্যানের এক্স ডাইরেকশনও হতে পারে ওয়াই ডাইরেকশন হতে পারে, যেটা লঙ্গার স্প্যান তাকেই আমি বলবো। 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, হ্যালো, কে বলছো? হ্যাঁ, আচ্ছা তুমি, ক্লাস তো চলছে আমার, ঠিক আছে, এখন আর জয়েন করানো যাবে না। হ্যাঁ ঠিক আছে, ক্লাস অনগোয়িং প্রসেস চলছে, পরে ফোন করবে 8:30। তো এটা হচ্ছে এল ওয়াইটা হচ্ছে আমার লঙ্গার স্প্যান আর এল এক্সটা হচ্ছে আমার শর্টার স্প্যান। আমার এই দুটো স্প্যানই রয়েছে। কখনোই এল এক্স বলতে এল এক্স ডাইরেকশনের স্প্যানকে এল এক্স, ওয়াই ডাইরেকশনের স্প্যানকে এল ওয়াই, এগুলো কনসেপ্ট ভুলে যাও। লঙ্গার স্প্যান হচ্ছে এল ওয়াই, শর্টার স্প্যান হচ্ছে এল এক্স। তো বুঝে গেলাম যে দাদা এই দুটো বুঝে গেলাম, যদি দুটো অপোজিট সাইডে সাপোর্ট দেওয়া থাকে চোখ বুঝে বলে দেবো এটা ওয়ান ওয়ে স্ল্যাব। আর তাহলে টু ওয়ে স্ল্যাব কি? দেখো টু ওয়ে স্ল্যাব পৌঁছানোর আগে, টু এ স্ল্যাবের কনসেপ্ট শুরু করার আগে আরেকটা জায়গা বলছি। ওয়ান ওয়ে কে দুভাগে ভাগ করা যায়, এই হলো একটা ওয়ান ওয়ের, যে দুটো এজ আমার সাপোর্টেড। এমন তো হতে পারে আমার চারটা এজই সাপোর্টেড, এটাতে আমি কি দেখছি, এই এজটাও আমার সাপোর্টেড, এই এজটাও আমার সাপোর্টেড, এই এজটাও সাপোর্টেড, এই এজটাও সাপোর্টেড। আমার এই বিমটা রয়েছে, এই স্ল্যাবটা রয়েছে, এই স্ল্যাবের চারটে দিকে আমার সাপোর্টেড। এটা হচ্ছে আমার এল এক্স শর্টার স্প্যান, এটা হচ্ছে আমার এল ওয়াই লঙ্গার স্প্যান। এরকম কোন স্ল্যাবের যদি চারটা এক্স এজি যদি আমার সাপোর্টেড থাকে, ঠিক আছে, ইফ ফোর এজ ইজ সাপোর্টেড, তাহলে আমার একটা চেকিং করতে হয়। চেকিংটা কি? এল ওয়াই বাই এল এক্স, এই এল ওয়াই বাই এল এক্স যদি আমার গ্রেটার দেন 2 হয়, ঠিক আছে, তাহলে তাকে আমি বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে কি বললাম, ইফ দ্য স্ল্যাব ইজ, দেখো এখানে লিখে দিয়েছি, ইফ দ্য স্ল্যাব ইজ সাপোর্টেড অন অল দ্য 4 edges and ly by lx greater than 2, then it is called one way slab। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের দুটো ডেফিনেশন আমরা পেলাম। যদি দুটো এজ সাপোর্টেড থাকে তাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব, আর চারটা এজই যদি সাপোর্টেড থাকে এবং এল ওয়াই বাই এল এক্স এর রেশিও যদি গ্রেটার দেন 2 হয়, তাকে আমরা বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। এই হয়ে গেল আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা এবার আমাকে বলো তো, এবার তো বলতে পারো যে স্যার এটা কোথায় পাবো। দেখো ক্লজ নাম্বারটা আমার তখন লিখিনি আমি নোটের মধ্যে, এটা অ্যানেক্সচার ডি। হ্যাঁ, এটা অ্যানেক্সচার ডি তে চলে যাবে, পেজ 90, অ্যানেক্সচার ডি পেজ 90। ঠিক আছে, এখানে D.1.11 এই ক্লজের মধ্যে পেয়ে যাবে। ওয়ান ওয়ে স্ল্যাব টু ওয়ে স্ল্যাব সম্বন্ধে আইএস কোডে লিখে দিয়েছে। আমি স্ল্যাবে যা পড়াবো 100% আইএস কোডের
প্রভিশন পড়াবো, নিজে থেকে কিছু আমি তোমাদের পড়াবো না। এবার দেখো একটা কোশ্চেন এলো যে হুইচ স্প্যান গভর্নিং ইন বেন্ডিং মোমেন্ট অ্যান্ড ডিফ্লেকশন ইন ওয়ান ওয়ে স্ল্যাব। মানে ধরো এটা দুটো স্প্যান হলো, এই তো আমার একটা স্প্যান, এটাকে আমি লঙ্গার স্প্যান বলে এটাকে আমি LY দিলাম, এটা আমার শর্টার স্প্যান বলে একে আমি LX দিলাম। তো হুইচ স্প্যান ইজ গভর্নিং ইন বেন্ডিং অ্যান্ড ডিফ্লেকশন ইন ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা, বেন্ডিং আর ডিফ্লেকশনের এফেক্ট কোন এই যে আমার বেশি আসে, লঙ্গার স্প্যানে না শর্টার স্প্যানে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে, এই হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় এমন ভাবেও দেয়, আমাকেই ভাইবাতে জিজ্ঞাসা করেছিল, আমি একবার নির্মাণ সহায়কের ভাইবাতে গিয়েছিলাম, বলেছিল যে ওয়ান ওয়ে স্ল্যাবের মেন যে রেনফোর্সমেন্ট, সেই মেন রেনফোর্সমেন্ট আমি কোন অ্যাক্সিস বরাবর আমি সেটাকে অ্যারেঞ্জ করব, শর্টার স্প্যান বরাবর না লঙ্গার স্প্যান বরাবর। ঠিক আছে, একই জিনিস, কোন স্প্যান বরাবর মেন রেনফোর্সমেন্টের অ্যারেঞ্জ করব, আর গভর্নিং ইন বেন্ডিং অ্যান্ড ডিফ্লেকশন ইন ওয়ান ওয়ে স্ল্যাব, প্রশ্ন দুটো সেম প্রশ্ন, অ্যান্সার হবে আমার শর্টার স্প্যান। ঠিক আছে, তার মানে আমার যেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে সেখানে যেটা মেন রেনফোর্সমেন্ট সেটা আমি শর্টার স্প্যান অনুসারে অ্যারেঞ্জ করব। তো এবার তো কেউ মানলো না, ব্যাচে কেউ আর মানতে যাচ্ছে না যে দাদা এটুকুন বললে চলবে না, ব্যাপারটা একটু খুলে বলো। আমি বললাম দেখো, প্রথমে তোমাকে জানতে হবে ওয়ান ওয়ে স্ল্যাব কিনা, যেই স্ল্যাবটা তোমাকে দেওয়া রয়েছে তুমি দেখে দিলে স্ল্যাবের চারদিকেই আমার সাপোর্ট রয়েছে। এবার বলো তো স্ল্যাবের চারদিকে সাপোর্ট মানে আমি কি বোঝাতে যাচ্ছি। মানে ধরো তুমি বেডরুমটাকে চিন্তা করো, তুমি যে 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 রুমে বসে আছো সেই রুমে তাকাও, সেই রুমের চারটে কোণা রয়েছে, চারটে কোণা বলা যায় না, চারটে ধার রয়েছে, চারটে ধারেই যদি আমার বিম দেওয়া থাকে, এখানে দেখো চারটে ধারেই আমি বিম দিয়েছি, এই AB একটা ধার, এই AB ধারে ধরো এই 1 নম্বর বিমটা রয়েছে, আমার BC একটা ধার, এখানে 2 নম্বর বিমটা রয়েছে, CD একটা ধার, এখানে আমার 3 নম্বর বিমটা রয়েছে, আর DA একটা ধার, এখানে আমার 4 নম্বর বিমটা রয়েছে। এই স্ল্যাবের নিচে চারটা বিমই রয়েছে। ঠিক আছে, এই যে, এবং এর যদি LY/LX গ্রেটার দেন 2 হয় তাকেই আমরা বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। তো এবার আমাদের প্রশ্ন হলো ওয়ান ওয়ে স্ল্যাবে যে মেন রেনফোর্সমেন্ট ওটা শর্টার স্প্যান অনুসারে কেন আমাদের বিছাতে হবে বা অ্যারেঞ্জ করতে হবে, এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। এবার দেখো আমরা আসছি, এটা আমার হচ্ছে LY মানে হচ্ছে লঙ্গার স্প্যান, এই যে আমরা একটা স্ল্যাব নিয়েছি, এই একটা আমার স্ল্যাবটা, এটা LY হচ্ছে লঙ্গার স্প্যান, আর এটা হচ্ছে আমার LX, এটা হচ্ছে আমার শর্টার স্প্যান। LY মানে লঙ্গার, LX মানে শর্টার, এটুকুনি বুঝি, আর কিচ্ছু বুঝি না। ঠিক আছে, এবার আমাকে বললো যে দাদা তুমি ডিফ্লেকশন আমাকে বের করে দেখো, ডিফ্লেকশনের কি ফর্মুলা। বললাম তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস আমরা পড়েছি, ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে 5 WL⁴/384 EI। একটা কাজ করছি, 5 / 384 EI, এই টোটালটার পরিবর্তে আমি কে লিখলাম, আর এই ডাব্লু, না এটার সঙ্গে এটাকেও নিয়ে নিই, এই টোটালটার মধ্যে 5-এর সাথে এটাকেও যুক্ত করে নিই, 5W, এই টোটালটা নিলাম, তাহলে এই টোটালটার পরিবর্তে কে লিখলাম, আর এটা L⁴ আমার পড়ে থাকলো, তাহলে আমি কিভাবে এটাকে লিখতে পারি, K × L⁴। ঠিক আছে, সবাই বললো হ্যাঁ দাদা এগ্রি। ডিফ্লেকশনের ফর্মুলা 5WL⁴/384 EI, তুমি 5W/384 EI এর বদলে তুমি এখানে কে লিখলে, আমরা বুঝলাম, আর এই L⁴ কে L⁴ লিখলে, আলাম ঠিক আছে। এবার আমাকে বললো দুটো দিকে ডিফ্লেকশন বের করতে। তো আমার এই বিমটা রয়েছে, এই বিমে কি দেখতে পাচ্ছি, ABCD বিমে চারটে ধারেই আমার চারটে বিম রয়েছে। এবার এটাকে আমি ভাগ করলাম, এই বিমটাকে ভাগ করলাম, এই একটা ফিগার, এটা আমার 1 নম্বর ফিগার, এটা আমার 2 নম্বর ফিগার, দুটো ফিগারে আমি ভাগ করলাম এই বিমটাকে। আমি 1 নম্বর ফিগারে আমি কি দেখতে পাচ্ছি, 1 নম্বর ফিগারে আমি দেখতে পাচ্ছি আমার এই AD আর BC এই দুটো প্যারালাল সাইডে আমার বিম রয়েছে। আর আমি 2 নম্বর ফিগারে কি দেখতে পাচ্ছি, আমার AB আর DC, এটা হচ্ছে AD আর BC, আর প্রথমটা 1 নম্বরটা হচ্ছে AD আর BC, এই প্যারালাল দুটো সাইডে আমার বিম আছে। আর 2 নম্বর ছবিতে AB আর DC, এই প্যারালাল সাইডে আমার দুটো বিম আছে। এবার আমাকে বলা হলো দাদা কোনটা বেশি, এবার আমি বললাম, স্টুডেন্টরা উত্তর দিয়ে দিল যে দাদা LY টা তো বেশি,
ঠিক আছে, তাহলে এল ওয়াইটা বেশি হলে ফর্মুলা কি, কে এল টু দি পাওয়ার 4। তাহলে আমার এক নম্বরের যে ডিফ্লেকশন সেটাকে আমি ডেল্টা 2 দিলাম। কনফিউশন যদি না হয় আমি এখানে 1 2 চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, একে আমি দিলাম 2, একে আমি দিলাম 1, তাহলে কনফিউশন হয়ে যেত আর কি। তো এই 2 নম্বরের আমি ডিফ্লেকশনকে ডেল 2 লিখলাম। ডেল 2 আমার মান কত এলো, কে এল ওয়াই টু দি পাওয়ার 4। আর 1 নম্বরের ডিফ্লেকশনটাকে আমি লিখলাম ডেল 1, এর মান কত এলো, কে এল এক্স টু দি পাওয়ার 4। এবার আমাকে বলো এল ওয়াই বড় না এল এক্স বড়? সবাই হাত তুলে বললো যে দাদা এল ওয়াইটা বড়। আমি বললাম তাহলে ডি 2 বড় হবে না ডি 1 বড় হবে? আমি বললাম যে দেখো খুব সোজা হবে, চিন্তা করো, এই এল ওয়াই যেটা সেটাকে আমি ধরলাম 9, আর এল এক্সটাকে ধরলাম আমি 3, ঠিক আছে, তাহলে 9 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 4 কোনটা বড়? এবার সবাই তো বলে দিল যে বুঝে গেছি যে এল ওয়াইটা বড়। বললাম এল ওয়াই ইজ গ্রেটার দেন এল এক্স, সেহেতু আমার ডেল্টা 2 ইজ গ্রেটার দেন ডেল্টা 1, ডেল্টা 2 ইজ গ্রেটার দেন ডেল্টা 1। তার মানে আমার এই ডিফ্লেকশনটা বড়, এই ডিফ্লেকশনটা বড়। লঙ্গার স্প্যানের কি বড় হলো, লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন আমার বড় হলো, শর্টার স্প্যানের ডিফ্লেকশন আমার ছোট। কেন শর্টার স্প্যানের ডিফ্লেকশন ছোট? ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে কে এল টু দি পাওয়ার 4, ওই 5 ডাব্লিউ এল টু দি পাওয়ার 4/384 ইআই কে অ্যারেঞ্জ করে নিয়েছি, কে এল টু দি পাওয়ার 4। এলটা ছোট, তো শর্টার স্প্যানের তো এল ছোট, তাহলে ডিফ্লেকশন ছোট। লঙ্গার স্প্যানের এল বলো, তাই লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন বড়। এগুলো তো বোঝা গেল আর কি। তো এবার প্রশ্ন হচ্ছে আমার, আমি অ্যারেঞ্জ কোন ডাইরেকশনে আমার রেনফোর্সমেন্ট গুলোকে বলবো। আপাত দৃষ্টিতে সবাই বলতে পারে যে এই যে ডেল 2 এটা তো বড়, আর যেহেতু ডেল 1টা ছোট, যেদিকে ডিফ্লেকশন বেশি হয় সেদিকে মেন রেনফোর্সমেন্ট দেয়, ঠিক আছে, তো আমার লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন বেশি হচ্ছে, তাহলে আপনি লঙ্গার স্প্যান অনুসারে মেন রেনফোর্সমেন্ট গুলো বিছিয়ে ফেলুন, আপনি লঙ্গার স্প্যান অনুসারে মেন রেনফোর্স গুলো বিছিয়ে ফেলুন। শর্টার স্প্যানের ডিফ্লেকশন কম হচ্ছে, সেই জন্য শর্টার স্প্যান অনুসারে আপনি ডিস্ট্রিবিউটারি রেনফোর্সমেন্ট দেবেন। আপাত দৃষ্টিতে ঠিক, ভুল বলছি না, এখন পর্যন্ত আমি যা বলেছি স্টুডেন্টদের এটুকুনি মাথায় আসবে আর কি, ঠিক আছে। এরপরে দেখো, আচ্ছা একটা জিনিস আমি আগের ক্লাসে পড়াতে গিয়ে একটা কোশ্চেন আমার আটকে গেছিল 130 31, ওটা হচ্ছে তোমার ওই শ্রিঙ্কেজের, ওই সেম কনসেপ্ট, হ্যাঁ ওই সেম কনসেপ্ট, বা বলতে পারো আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়েছি, একটা কপার আর একটা ধরো লোহা, দুটোকে হিট দেওয়া হলো, কপারটা আমার বেশি ইলংগেট করলো, লোহাটা আমার কম ইলংগেট করলো, ঠিক আছে, আলটিমেটলি কি দেখা যায়, দুজন একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসে। তো কপারটা অনেক বেশি ইলংগেট করেছিল, ওর ইলংগেশন কিছুটা কমলো, ধরো ইনিশিয়ালি কপার ছিল 9 মিটার, ও বেড়ে হলো হচ্ছে ধরো 15 মিটার। আর লোহাটাও ইনিশিয়ালি 9 মিটার ছিল, ও বেড়ে হলো 12 মিটার। তাহলে কপারটা যে 15 মিটার বেড়েছিল সেটা একটু রিডিউস করবে, ধরো 13তে এলো, আর লোহাটাও 12 থেকে একটু 13তে গেল, এইভাবে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করলো, অ্যাডজাস্টমেন্ট করে তারপর ওরা একটা স্ট্যাটিক কন্ডিশনে আসলো। আমার এখানেও তাই, আমার তো অ্যাকচুয়ালি এরকম নয় ব্যাপারটা, অ্যাকচুয়ালি তো এখানে আমি কি দেখাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি এই এজটা সাপোর্টেড আর হচ্ছে এই এজটা সাপোর্টেড, এটা আমি 2 নম্বর ডায়াগ্রামে দেখাচ্ছি, আর 1 নম্বর ডায়াগ্রামে দেখাচ্ছি এই এজটা সাপোর্টেড আর এই এজটা সাপোর্টেড। এই দুটো হিসেব করে আমি বললাম যে তোমার ডেল 2 ইজ গ্রেটার দেন ডেল 1, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তো নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা তো এরকম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার 4টা এজই তো আমার সাপোর্টেড, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে দেখো নেট ডায়াগ্রাম আমার এরকম হয়, 4টা এজই সাপোর্টেড, তাহলে আমার বড় কোনটা ছিল, বড় ছিল হচ্ছে আমার ডেল্টা 2টা, এটা আমার ডেল্টা 2টা বড় ছিল লঙ্গার স্প্যান অনুসারে, ঠিক আছে, এটা আমার লঙ্গার স্প্যান এল ওয়াই, এটা আমার লঙ্গার স্প্যান এল ওয়াই, এটা আমার শর্টার স্প্যান এল এক্স। আমার লঙ্গার স্প্যান এল ওয়াইটা বড় ছিল, তো আমরা কপারের বেলায় কি দেখেছিলাম, কপারের তো ইলংগেশন বেশি, ও কিছুটা কমে গেল ওর ইলংগেশন, এখানেও সেম কেস, এই এল ওয়াই এর ডিফ্লেকশন ছিল বেশি, এর ডিফ্লেকশন কিছুটা কমলো, আর এই এল এক্স এর ডিফ্লেকশন ছিল কম, এর ডিফ্লেকশন কিছুটা বাড়লো। আলটিমেটলি স্ট্যাটিকের ছবিটা হলো এল এক্স এর ডিফ্লেকশন হলো ডেল্টা 3, আর এই এল ওয়াই এর ডিফ্লেকশনও ডেল্টা 3 হলো, কারণ এটা তো মনোলিথিক কাস্টিং, দুটোর তো ডিফ্লেকশন এক হতে হবে, সেই জন্য এল এক্স আর এল ওয়াই
দুটো দিকেই ডিফ্লেকশন সেম আসলো, এল এক্স এও ডিফ্লেকশন আসলো ডেল্টা থ্রি, আর এল ওয়াই এও ডিফ্লেকশন আসলো ডেল্টা থ্রি। আচ্ছা, এল ওয়াই এ যে ডেল্টা থ্রি ডিফ্লেকশন এলো, কি করে এলো? আগে আমার ডিফ্লেকশন কত ছিল? আগে আমার ডিফ্লেকশন ছিল এতটা, আগে আমার ডিফ্লেকশন ছিল এতটা, এই টোটালটা ছিল ডিফ্লেকশন, এই টোটালটা ছিল লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন। তখন এর ভ্যালু ছিল হচ্ছে ডেল্টা টু, ডেল্টা টু। এবার ডিফ্লেকশন আমার কিছুটা কমলো, ডিফ্লেকশন আমার কিছুটা কমলো, দেখো এখানে আমি একদম যেটুকুন ডিফ্লেকশন কমলো সেটুকুনকে আমি এখানে আমি একটা হ্যাচিং গ্রিন কালার দিয়ে হ্যাচিং করে দিচ্ছি। এতটুকুন আমার ডিফ্লেকশন কমলো লঙ্গার স্প্যানের। এবার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা লঙ্গার স্প্যানে ডিফ্লেকশন কমলো কেন? আমি তো এটা তো তুমি বললে যে দুটো একটা অ্যাডজাস্ট করার জন্য লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন কমলো, যেহেতু লঙ্গার স্প্যান আর শর্টার স্প্যানের ডিফ্লেকশন সমান হবে তাই লঙ্গার স্প্যানের ডিফ্লেকশন কমলো। তাহলে লঙ্গার স্প্যানের যে ডিফ্লেকশনটা কমলো এটা কার জন্য কমলো? লঙ্গার স্প্যানে তো একটা ডিফ্লেকশনের ভ্যালু রয়েছে, সেই ডিফ্লেকশনটাকে লঙ্গার স্প্যানের ডিফ্লেকশনটাকে শর্টার স্প্যান বহন করলো। তাহলে শর্টার স্প্যান কি করছে? শর্টার স্প্যান নিজের ডিফ্লেকশনও ক্যারি করছে, প্লাস লঙ্গার স্প্যানের যে এই গ্রিন হ্যাচিং দিয়ে ডিফ্লেকশনটা যে কমলো, সেই ডিফ্লেকশন কমার জন্যও কিন্তু আমার শর্টার স্প্যান দায়ী। ঠিক আছে, তো দেখো এখানে আমি লিখে দিয়েছি ডেল্টা থ্রি, কি লিখে দিয়েছি? কনস্ট্যান্ট ডিফ্লেকশন অ্যালং দা লঙ্গার স্প্যান। আর এখানে লিখে দিয়েছি রিস্টেন দিস পার্ট অফ ডিফ্লেকশন বাই শর্টার স্প্যান। তার মানে লঙ্গার স্প্যানের যে ডিফ্লেকশন কমলো, আগে ছিল ডেল্টা টু, ও যদি একা থাকতো লঙ্গার হিসাবে এই ছবি অনুসারে, তাহলে ওর ডিফ্লেকশন ছিল ডেল্টা টু, ডেল্টা টু থেকে ও কমে হলো ডেল্টা থ্রিতে। কার জন্য কমলো? শর্টার স্প্যানের জন্য কমলো। তাহলে মূল লোডটা কে নিচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে? প্রত্যেকে বললো দাদা বোঝা গেছে, মূল লোড আসছে কিন্তু তাহলে শর্টার স্প্যানে, কারণ শর্টার স্প্যানের ডিফ্লেকশনও আসছে, প্লাস লঙ্গার স্প্যানের যে ডিফ্লেকশন কমছে তার এফেক্টও আমার শর্টার স্প্যানে আসছে। তাহলে স্ট্রং আমাকে কাকে করতে হবে? স্ট্রং আমাকে নিশ্চয়ই শর্টার স্প্যানকে করতে হবে। ঠিক আছে, এই কারণেই ওয়ান ওয়ে স্ল্যাবের মেন রেনফোর্সমেন্ট অ্যালং শর্টার স্প্যান লেই করা হয়। আমি দেখো একদম বাংলায় একদম লিখে দিয়েছি, ঠিক আছে, দেখো কি লিখে দিয়েছি, শর্টার স্প্যান নিজের ডিফ্লেকশন ক্যারি করার সাথে সাথে লঙ্গার স্প্যানের ডিফ্লেকশনকে পার্টলি রেজিস্ট করছে। এই কথাটা পড়ে আশা করি প্রত্যেকের বুঝে যাওয়া উচিত। আর মনে ওই কনসেপ্টটা রাখবে যে কপার আর লোহার ওদের টেম্পারেচারের যে নিউমেরিক্যালটা করেছিলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে, ওটা রাখবে। ওই একই কনসেপ্টে এটা করা হয়, ঠিক আছে। এই জন্য আমাদের শর্টার স্প্যানে আমাদের মেন এনফোর্সমেন্ট আমাদের লেই করা হয়। এটা আমি একটা ছবি এঁকেছি, এটা দরকার নেই, এটা তোমার দরকার নেই। এটা থ্রি একটা ছবি আঁকার চেষ্টা করেছি, দরকার নেই এই ছবি দুটো বোঝার, থ্রি তে দরকার নেই আর কি। তো এটা হচ্ছে আমার মেন রেনফোর্সমেন্ট। তাহলে আমি মেন রেনফোর্সমেন্ট কোন অ্যাক্সিস বরাবর দেব? এবার সবাই বললো দাদা বুঝে গেছি, আপনি শর্টার স্প্যান অনুসারে দেবেন। শর্টার স্প্যানকে কি দিয়ে ডিনোট করি? এলএক্স দিয়ে। ঠিক আছে, মেন রেনফোর্সমেন্ট যে এগুলো দেখো, এগুলো আমার মেন রেনফোর্সমেন্ট, এগুলো আমি শর্টার স্প্যানের অ্যালং এ আমি এগুলোকে ডিস্ট্রিবিউট করলাম, মেন রেনফোর্সমেন্টকে শর্টার স্প্যানের অ্যালং এ ডিস্ট্রিবিউট করলাম। আর লঙ্গার স্প্যানের অ্যালং এ আমি কি ডিস্ট্রিবিউট করব? এখানে আমি ডিস্ট্রিবিউশন রেনফোর্সমেন্ট আমি ডিস্ট্রিবিউট করব। এটাকে আমি মিনিমাম রেনফোর্সমেন্টও বলতে পারি। অলরেডি আমি আগের দিন গুপ্তা করানোর সময় পড়িয়েছি তোমাদের, মিনিমাম রেনফোর্সমেন্ট হয় HYSD বারের সময় 0.12 ইন্টু বি ইন্টু ক্যাপিটাল ডি, আজকের ক্লাসেও পড়াবো এগুলো সব। আর মাইল স্টিলের ক্ষেত্রে হয় 0.15 বি ইন্টু ক্যাপিটাল ডি, বি ইন্টু ক্যাপিটাল ডি কে গ্রস এরিয়া বলা হয়। আমাদের এইটুকুনি আছে আর কি, বুঝতে পারলে তো? এর বাইরে একটা লাইন পড়বে না, হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাবের এর মধ্যে সমস্ত কিছু, এর বাইরে একটা লাইন পড়ার দরকার নেই। এবার চলে আসো টু ওয়ে স্ল্যাব কাকে বলে। এবার প্রত্যেকে বললো যে দাদা বুঝতে পেরেছি, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের দুটো কন্ডিশন হতে পারে, দুটো এজে স্ল্যাবের দুটো এজের নিচে যদি বিম থাকে এবং দুটো এজ অবশ্যই অপোজিট যদি হয়, তাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব। এটা এক নম্বর কন্ডিশন। আলাম, তাহলে দু নম্বর কন্ডিশন কি? বললো দাদা যদি চারটে এজের নিচেই যদি বিম থাকে, তাহলে আমি চেক করব LY/LX গ্রেটার দেন 2 হচ্ছে নাকি। যদি গ্রেটার দেন 2 হয় তাহলে আমি বলে দেবো এটা ওয়ান ওয়ে স্ল্যাব। তো আমি বললাম এটা কোন ক্লজে পাওয়া যাবে?
তো এই ক্লজ নম্বরটাও আমি উপরে লিখে দিয়েছি, অ্যানেক্সচার ডি। এখানে দেখো অ্যানেক্সচার ডি, D1.1, পেজ নাম্বার আমার 90। এখানে তুমি আরো ক্লিয়ার, এগুলো নিজের চোখে একবার দেখে নেবে আর কি। আমি যেটা বলছি বললাম তো, নিজের চোখে একবার দেখে নাও আইএস কোড, কোনোদিন ভুলবে না আর কি। তো দেখো এরপরে আমি এসেছি টু এ স্ল্যাব। তাহলে টু এ স্ল্যাব কাকে বলে? মাস্ট ওয়ান ওয়ে স্ল্যাবে যেন অপোজিট দুটো এজ সাপোর্ট হচ্ছিল তাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলছি। টু এ স্ল্যাবে মাস্ট যে আমার চারটা এজেই সাপোর্ট থাকতে হবে, চারটা এজেই সাপোর্ট থাকতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, এটা যদি না হয় তাহলে তাকে আমি টু এ স্ল্যাব কিছুতেই বলতে পারবো না। একটা স্ল্যাবের চারটে ধারেই যদি আমার বিম থাকে, চারটে ধারের নিচে, তাকে টু এ স্ল্যাব বলবো। অনেকে বললো দাদা এটা তো একদম বইয়ের কথা বললে আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি হয় ব্যাপারটা, কারণ দেখো প্র্যাকটিক্যালি ধরো এখানে কিউলোড পড়লো, এখানে কিউলোড পড়লো, এখানে কিউলোড পড়লো। আগে আমি কি দেখিয়েছিলাম, শুধু এই ডাইরেকশনে লোডটা আমার ডিস্ট্রিবিউট হচ্ছিল, এই ডাইরেকশনে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছিল, এই জন্য একে ওয়ান ওয়ে স্ল্যাব বলছি। কারণ এই ডাইরেকশনে যদি ডিস্ট্রিবিউট হয়, কারণ এখানে তো বিম আমার দেওয়া ছিল, এই ধরো এ বি বিম দিলাম, এ বি আর সিডি দুটো বিম দেওয়া ছিল। কিন্তু টু এ স্ল্যাবের কি ক্ষেত্রে কি দেখছি, এই বিসি এখানেও আমার বিম রয়েছে, এখানেও আমার বিম রয়েছে, এখানেও আমার বিম রয়েছে। তাহলে যে আমার এই কিউ লোডটা পড়লো এই এ বি আর ডিসি বিমের পাশাপাশি, ও এই ডাইরেকশনেও ফ্লো করতে পারে লোড, এই ডাইরেকশনেও লোড ফ্লো করতে পারে। তার মানে দুটো ডাইরেকশন। অনেকে বলতে পারে যে চারটে ডাইরেকশন হচ্ছে, আমি বললাম আরে চারটে ফাট্টে হয়ে মাথায় এনো না, এক্স আর ওয়াই দুটো ডাইরেকশন, ঠিক আছে, এই দুটো ডাইরেকশন লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এই জন্য প্রথম ক্রাইটেরিয়া আমার স্ল্যাবের চারটে দিকই কিন্তু, বা স্ল্যাবের নিচে চারটে এজেই আমার বিম দ্বারা সাপোর্টেড থাকতে হবে টু এ স্ল্যাব হতে গেলে। তো দেখো এটাই লিখে দিয়েছি, if the slab is supported all the four edge, all the four edge। তো আগের বার কি বলেছিলাম, এল ওয়াই বাই এল এক্স গ্রেটার দেন 2 হয়। তো এখানে গ্রেটার দেন 2 না, আগের দিন আমাকে আবিরই মনে হয় প্রশ্ন করেছিল যে ইকুয়ালস টু হলে কি বলবো। ঠিক আছে, দেখো ইকুয়ালস টু হলে আমি ওকে টু এ স্ল্যাব বলবো। এটা আমি সেঙ্গা আমার ঠিক মনে আসছিল না, আমরা পরে আমি এটা আয়েস করে দেখলাম। ঠিক আছে, যে যদি আমার চারটে এজেই যদি সাপোর্ট করা থাকে তাহলে চেক করে কি দেখবো, এল ওয়াই বাই এল এক্স লেস দেন ইকুয়ালস টু 2 হচ্ছে কিনা। ইকুয়ালস টু আসলেও 100%, এটা 100% আমার কথা না, এটা আইএস কোডের কথা আর কি। ঠিক আছে, তাকে আমি টু এ স্ল্যাব বলবো। তাহলে এল ওয়াইটা কি, আমার এল ওয়াইটা হচ্ছে লঙ্গার স্প্যান, এল এক্সটা হচ্ছে আমার শর্টার স্প্যান। এগুলো আমি বুঝে গেছি আর কি। তো কতগুলো আমি স্পেশাল কেস তোমাদের দেখাই, স্পেশাল কেসগুলো যদি দেখো তাহলে আর কোনোদিন ভুল হবে না। দেখো ফলোয়িং ফলোয়িং আর নট ইন দা টু এ স্ল্যাব, এগুলোকে আমি টু এ স্ল্যাব বলবো না। দেখো এই একটা আমার স্ল্যাব রয়েছে এ বি সি ডি, এই একটা আমার স্ল্যাব রয়েছে এ বি সি ডি, এ বি সি ডি। তো দেখো আমার টু এ স্ল্যাবে আমার দুটো ক্রাইটেরিয়া আমাকে মূল দেখতে হবে, যে স্ল্যাবের নিচের চারটে এজেই আমার কিন্তু বিম থাকতে হবে। এখানে চাপ স্ল্যাবের নিচে একটা এজে বিম, একটা এজে বিম, এডি এজে আমার বিম, কিন্তু আমার এল ওয়াই বাই এল এক্স কিন্তু আমার লেস দেন 2 আসলো। তাহলে কি একে টু এ স্ল্যাব বলবো? এগুলো সব ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে বলতে পারে আসছে তো আপনার তো এল ওয়াই বাই এল এক্স আপনার লেস দেন 2 চলে আসছে, অ্যাজ পার ক্লজ আপনি এল ওয়াই বাই এল এক্স যদি লেস দেন 2 আসে তাহলে তো আপনি সেটাকে টু এ স্ল্যাব বলতেই পারেন। তো এটার কনসেপ্ট হচ্ছে লেস দেন 2 তো আসবেই, সঙ্গে সঙ্গে চারটে এজে তো বিম থাকতে হবে। এখানে কোথায় চারটে এজে বিম, এই এজে কোথায় বিম, এই এজে কোথায় বিম, এই এজে কোথায় বিম নেই তো, তাহলে একে টু এ স্ল্যাব বলার কোনো সম্ভাবনা নেই, একে আমি বলবো ক্যান্টিলিভার স্ল্যাব। এই এবার আমি এর পরের ডায়াগ্রামে আসছি, এটা ধরলাম 1 নম্বর ডায়াগ্রাম, এটা আমার 2 নম্বর ডায়াগ্রাম, একই নাম দিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি। এখানে আমি কি দেখলাম, এই একটা এজে আমার তোমার বিম রয়েছে, আর এই একটা এজে বিম রয়েছে। ঠিক আছে, আর এল ওয়াই বাই এল এক্স লেস দেন 2 আসছে, তাহলে কি একে টু এ স্ল্যাব বলবো? কখনোই না, একে ওয়ান ওয়ে স্ল্যাব বলতে হবে। ঠিক আছে, তো এবার এই হয়ে গেল আমার সেকেন্ড। এবার আমি আসছি 3 নম্বর। এবার দেখো 3 নম্বরে কি দেখছি, 3 নম্বরে আমার বিমটা কি রয়েছে, এ বি সি ডি আমার বিম রয়েছে। এবারে কিভাবে সাপোর্ট রয়েছে, এই একটা এজ সাপোর্টেড আর আমার এই একটা এজ আমার সাপোর্টেড, কিন্তু এল ওয়াই বাই এল এক্স আমার লেস দেন 2। একেও আমি টু এ স্ল্যাব বলবো না, একে বলবো টু এন্ড সাপোর্টেড স্ল্যাব, দুটো এন্ড সাপোর্টেড। এই এটা হলো আমার 3 নম্বর ডায়াগ্রাম। আমি আমার 4 নম্বর ডায়াগ্রামে কি দেখছি,
4 নম্বরের ডায়াগ্রামে দেখছি এই এজটাতে নিচে বিম রয়েছে, এই এজের নিচে বিম রয়েছে, এই এজের নিচে বিম রয়েছে, 3 দিকে বিম রয়েছে, এদিকে তো বিম নেই, ফলে 2a স্ল্যাব বলার কোনো চান্স নেই। ly বাই lx হাজারোই লেস দেন 2 আসলো, 2a স্ল্যাব বলতে পারবো না, একে বলবো 3 এন্ড সাপোর্টেড স্ল্যাব, 3 এন্ড সাপোর্টেড স্ল্যাব। এর পরেরটাতে কি, এর পরেরটা দেখো 4টা এন্ডেই কিন্তু আমার বিম রয়েছে, 4টা এজেই আমার বিম রয়েছে স্ল্যাবের নিচে। আর কি রয়েছে দেখো, ইফ দ্য 4 এজ ইজ সাপোর্টেড, আর আমার ly বাই lx গ্রেটার দেন 2 আসলো, একে কি আমি 2a স্ল্যাব বলবো? কখনোই বলবো না। 2a স্ল্যাব, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলে আমার গেল, কিন্তু একে আমি 2a স্ল্যাব বলবো না। 2a স্ল্যাব বলতে গেলে আমার ly বাই lx আমার লেস দেন ইকুয়ালস টু 2, এই কন্ডিশনটা আসতে হতো, ঠিক আছে? তো একে আমি বলবো 1 ওয়ে স্ল্যাব, যেহেতু ly বাই lx গ্রেটার দেন 2। এই আমার হয়ে গেল, আমার প্রথম টপিক আমি শেষ করে ফেললাম। আশা করি প্রথম টপিকে কারোর কোনো সমস্যা নেই। বলতে পারো 1 মিনিট সময় নিয়ে বলতে পারো যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, কারোর যদি কি এর পরের জায়গাতে আসবো না, ঠিক আছে ব্যাপারটা বলো। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি কোনো স্ল্যাব যদি স্যার মানে স্কোয়ার হয় পুরোপুরি ভাবে, তাহলে এল ওয়াই এল এস কোনটাকে ধরবো স্যার? তাহলে যে কোনো একটাকে ly ধরবো, ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন ভালো। ধরো তুমি বলছো এটা স্কোয়ার স্ল্যাব, তাহলে আপনি তো বললেন যে শর্টারটাকে lx আর লঙ্গারটাকে ly, তাহলে কি ধরবো? তাহলে যে কোনো একটাকে ধরবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হুম, ঠিক আছে। এরপর আমরা আসছি চেক ফর ডিফ, হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে যদি মানে চারদিকে যখন সাপোর্ট থাকছে হ্যাঁ, তারপরেও মানে এলওয়াই বাই এলএক্স ইকুয়াল টু গ্রেটার দেন 2 হয়ে গেলে তখন সেটা স্যার কি একটা দিকে লোডটা ডিস্ট্রিবিউট হয়, ওই জন্যই ওয়ান ওয়ে স্ল্যাব বলা হচ্ছে তখন? না না, চারদিকে সাপোর্ট থাকলে তোমার দুদিকেই লোড ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? আচ্ছা, তবুও চারদিকে, স্যার ওয়ান ওয়ে স্ল্যাব বলা হচ্ছে কেন, ওইটা একটু স্যার জানতে চাইছিলাম। না না, তাতে হচ্ছে বেশি লোডটা আমি কি করলাম, 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কি করলাম, যেটা মেন রেনফোর্সমেন্ট। ভালো প্রশ্ন করলে। দেখো, ও প্রশ্ন করেছে যে একটা বিম রয়েছে, একটা একটা স্ল্যাব রয়েছে, স্ল্যাবের 4টে এজেই আমার বিম রয়েছে, মানে 4টে এজে আমার সাপোর্টেড, ঠিক আছে? কিন্তু আমার ly বাই lx আমার কি এলো, ly বাই lx এলো হচ্ছে ly বাই lx, ly বাই lx আমার গ্রেটার দেন 2 এলো। তাকে, হ্যাঁ, আরেকবার বলো প্রশ্নটা। এটাই তো প্রশ্ন, 4টে যে আমার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বিম রয়েছে এবং ly বাই lx আমার 2 রয়েছে, তো এটাকে আমি কি বলবো, মানে 1 ওয়ে স্ল্যাব বলবো না 2 ওয়ে স্ল্যাব বলবো? দেখো, হ্যাঁ স্যার। প্রথমত হচ্ছে তোমার প্রশ্নের অনেকগুলো উত্তর হয়। এটা হচ্ছে আইএস কোড বলে দিয়েছে, আইএস কোডের রেকমেন্ডেশন যে ly বাই lx গ্রেটার দেন 2 আসলে তাকে তুমি সব সময় 1 ওয়ে স্ল্যাব বলবে, সেই একভাবেও অ্যান্সার দেওয়া যায়। দ্বিতীয়ত আমি তোমাকে কি দেখালাম, এদের ডিফ্লেকশনের যেটা ক্রাইটেরিয়া আমি তোমাকে কি দেখালাম, বেশি ডিফ্লেকশন কোন দিকে আসছে, বেশি ডিফ্লেকশন আসছে হচ্ছে এই 2 নম্বর শর্টার স্প্যানে, ঠিক আছে? কিন্তু লঙ্গার স্প্যানেও তো ডিফ্লেকশন আসছে, তার মানে লোডটা তো দুদিকেই ভাগ হচ্ছে। যদিও বা লোডটা দুদিকে ভাগ হচ্ছে, মেন লোড কিন্তু শর্টার স্প্যানে আসছে। মানে বেশি লোড, ধরো টোটাল 100 কিলোনিউটন লোড স্ল্যাবের উপর আসলো, সেই স্ল্যাবের উপর 100 কিলোনিউটন লোড আসলো, 90 কিলোনিউটনই হচ্ছে শর্টার স্প্যান দিয়ে পাস করছে, লঙ্গার স্প্যান দিয়ে পাস করছে কিন্তু অল্প পরিমাণ লোড পাস করছে। এই জন্য একে আমি 1 ওয়ে স্ল্যাব বলবো। যদি এটা 2 ওয়ে স্ল্যাবের হতো, তাহলে লোড মোটামুটি 50-50 হয়ে যায়, একটা স্ল্যাবের উপর 100 কিলোনিউটন লোড আসলে সেটা লঙ্গার স্প্যান দিয়ে 50 আর শর্টার স্প্যান দিয়ে 50, এই অ্যাপ্রক্সে পাস করে লোড, ঠিক আছে? এই হয়ে গেল আমার প্রথম টপিক আমার শেষ হয়ে গেল, ঠিক আছে? আশা করি কারোর বোঝায় অসুবিধা নেই। হ্যাঁ, এবার আসা হচ্ছে চেক ফর ডিফ্লেকশন ইন বিম অ্যান্ড স্ল্যাব, ঠিক আছে? এটা দুটো ছোট ছোট দুটো স্টেটমেন্ট, ছোট ছোট দুটো স্টেটমেন্ট, এই দুটো দিয়ে আসো। আচ্ছা, নোট যে দি, হ্যাঁ, তোমরা কি নোটটা কি মানে হাতে লেখো না যে স্ক্যান, কি করে কিভাবে নোটটা পড়ছো কি করে? কিন্তু হাতে লিখিনি আমি। হাতে লিখতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। দেখো, নোটটা কিন্তু অনেক, আমি বহু খাটনি করে নোটগুলো বানিয়ে তোমাদের পড়াই আর কি। মানে এমন করো না আমি পড়ালাম, ঠিক আছে, ব্যাচ শেষ হয়ে গেল, তারপরে তোমার নোট ফোট গুটিয়ে রেখে দিলে, এই জিনিসটা করো না। কারণ আমি যা পড়াচ্ছি তার বাইরে কোনো কোশ্চেনই নেই আর কি। নিজেরাও
ফলো করেছে হয়তো এসএসসির। এবার কি গেটে কি কোশ্চেন আসবে না এর বাইরে? নিশ্চয়ই গেটে কোশ্চেন আসতে পারে, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট লেভেলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, যতটা আমি ভেতরে ডিপলি ঢুকে পড়াচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, এরপরে আমি 2 নম্বর আমার টপিকটা আমি শুরু করছি, 2 নম্বর টপিক। তো 2 নম্বর টপিকে আমি কি বললাম? চেক ফর ডিফ্লেকশন, চেক ফর ডিফ্লেকশন। তো এটা ঠিকই আছে, আমি তো বললাম যে এমন কিছু বলবো না যেটা আমার আইএস করে নেই। তো 2 নম্বরটা আমি ক্লজে পাবো? 2 নম্বরটা আমি পাবো হচ্ছে পেজ, 2 নম্বরটা পাবো হচ্ছে পেজ 37, পেজ 37 ক্লজ 23.2 এর আন্ডারে এ কমা বি, এ বি করে দেওয়া দুটো জায়গা আছে, এখানে আমি 2 নম্বর ক্লজটা পাবো। তো দেখো 2 নম্বর ক্লজে কিছুই এমন কোনো দুটো স্টেটমেন্ট আর কি আইএস করে দেখে নেবে। ওরা বলেছে যে ফাইনাল ডিফ্লেকশন, ফাইনাল ডিফ্লেকশন একটা বিমের ক্ষেত্রে বা স্ল্যাবের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই হতে পারে, ফাইনাল ডিফ্লেকশন অকারিং, কেন অকার হচ্ছে? ইনক্লুডিং অল দা লোডস, সব রকম লোড আসতে পারে, ডেড লোড, উইন্ড লোড, অল দা লোডস, অ্যান্ড এফেক্ট অফ টেম্পারেচার, ক্রিপ অ্যান্ড শ্রিঙ্কেজ শ্যাল নট বি এক্সিট স্প্যান ডিভাইডেড বাই 250 অ্যান্ড ইট ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য সাপোর্ট। ঠিক আছে, তো এর দ্বারা কি বুঝলাম? আমাকে একজন বললো যে দাদা আপনি তো একটা ইংরেজি একটা কতগুলো লেখা পড়ে দিলেন, এর দ্বারা আমি কি বুঝতে পারি, আমার কি ধরনের কোশ্চেন আসতে পারে? দেখো কোশ্চেন আসতে পারে যে একটা বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত। ঠিক আছে, কোশ্চেন এই কোশ্চেন হয়তো পেয়েওছে, হ্যাঁ। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় হচ্ছে একটা বিমের স্প্যান ডিভাইডেড বাই 250। কখন স্প্যান ডিভাইডেড বাই 250? যখন ফাইনাল ডিফ্লেকশন, এই জায়গাগুলো মনে রাখবে, ফাইনাল ডিফ্লেকশন এই করা, ফাইনাল ডিফ্লেকশন ইনক্লুডিং অল লোড, এফেক্ট অফ ক্রিপ, শ্রিঙ্কেজ, এত। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য সাপোর্ট, অ্যান্ড ইট ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য সাপোর্ট। কোশ্চেনে এই জায়গাটা দেওয়া থাকবে, যেটাকে লাল দিয়ে হ্যাচিং করলাম। যদি ডিফ্লেকশনটা আমি লেভেল অফ দ্য সাপোর্ট থেকে যদি মেজারমেন্ট করি, তাহলে এবার মনে প্রশ্ন আসতে পারে, দাদা এটাতে তো বলছো লেভেল অফ সাপোর্ট, তাহলে আরো কিছু আছে মেজারমেন্ট করা? বললাম হ্যাঁ, আরো কিছু তো আছেই, কারণ যে ডিফ্লেকশন তো আসে লোডের জন্য। এই জায়গাগুলো কিন্তু কমন, 2-3টে কেস আছে। এই ফাইনাল ডিফ্লেকশন জায়গাটা কমন, অল লোড জায়গাটা কমন, এই টেম্পারেচার, ক্রিপ, শ্রিঙ্কেজ এইসব জায়গা কমন, কারণ ফাইনাল ডিফ্লেকশন এই লোড ফোর্ডের জন্যই আসে। ঠিক আছে, তো মাপবো কোথায়? লেভেল অফ দ্য সাপোর্ট, যেটাকে আমি লাল দিয়ে হ্যাচিং করলাম, লেভেল অফ দ্য সাপোর্ট, এটা থেকে যদি মাপি তাহলে আমার ফাইনাল ডিফ্লেকশন আমার স্প্যান বাই 250, এর বেশি আমার হবে না। তাই লিখেছি এখানে দেখো, ফাইনাল ডিফ্লেকশন নট গ্রেটার দেন স্প্যান বাই 250। এই আমার বিমটা, এই আমার বিমটা এবিসিডি, এই আমার বিমটা এবিসিডি, এই আমার বিমটা, এই হচ্ছে আমার বিমটা। তো এই বিমের মধ্যে লোড এলো, টেম্পারেচার, শ্রিঙ্কেজ, এইসব কারণে ধরো তোমার ডিফ্লেকশন এলো। তো ডিফ্লেকশন আসার পর কিভাবে ডিফ্লেকশন এলো? এই ধরো ডিফ্লেকশন এরকম হলো, আর এরকম হলো ডিফ্লেকশন, এই ডিফ্লেকশন হলো। তো মাপবো কোথা দিয়ে? মূল আমার বক্তব্য, মূল পয়েন্ট যেটাকে আমি স্টার দিচ্ছি, মূল হচ্ছে লেভেল অফ দ্য সাপোর্ট। লেভেল অফ দ্য সাপোর্ট কোনটা? এবিসিডি আমার স্ল্যাবও হতে পারে, বিমও হতে পারে। আমার কলাম কোনটা? এই যে এটা একটা আমার কলাম, এটা একটা আমার কলাম। তাহলে লেভেল অফ সাপোর্ট কোনটা? বলো লেভেল অফ সাপোর্ট কোনটা? কি মনে হয় তোমাদের লেভেল অফ সাপোর্ট কোনটা এই ডায়াগ্রামের ক্ষেত্রে? সাপোর্টের লেভেল কোনটা? খুব ভালো করে চিন্তা করো, বলতে পারবে? দেখো এগুলো, এ দেখো লেভেল অফ দ্য সাপোর্ট, আমি যদি বলি এটা লেভেল অফ দ্য সাপোর্ট, এটা লেভেল অফ দ্য সাপোর্ট, আর এটা লেভেল অফ দ্য সাপোর্ট। এ দেখো লেভেল অফ দ্য সাপোর্ট থেকেই কিন্তু মেজারমেন্ট করছি, লেভেল অফ দ্য সাপোর্ট থেকেই মেজারমেন্ট করছি ডিফ্লেকশনটা। যদি লেভেল অফ দ্য সাপোর্ট থেকে মেজারমেন্ট করি, ডিফ্লেকশন স্প্যান বাই 250, এর বেশি হবে না। তাহলে এবার তোমরা বললে যে দাদা বুঝে গেছি, লেভেল অফ সাপোর্ট বললে 250 আর বাদ বাকি সব সমান। বললাম ঠিক আছে, চলো এর পরের ক্লজটাতে আসছি। আইএস কোডে এই দুটো ক্লজই বলে দিয়ে আজকেই দেখবে। ঠিক আছে, এই পেজ 37 ক্লজ নম্বর চলে যাবে 23.2 এর এ আর বি দুটোই। এতে বলেছে হচ্ছে এই স্প্যান বাই 250, আর বিতে বলেছে স্প্যান বাই 350। এই বিটা এখন আলোচনা করবো আর কি। তো দেখো বিতে আমি কি আলোচনা করছি? দ্য ডিফ্লেকশন অল লোড, এগুলো সব কমন দুটোর ক্ষেত্রে, টেম্পারেচার, শ্রিঙ্কেজ, ক্রিপ আফটার দ্য ইরেকশন অফ পার্টিশন ওয়াল। দেখো
ওটাতে কি ছিল লেভেল অফ সাপোর্ট, আর এটাতে কি হলো পার্টিশন ওয়াল অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফিনিশিং। ঠিক আছে, পার্টিশন অ্যান্ড ফিনিশিং এই কাজগুলো, একটা ধরো স্ট্রাকচার বানাচ্ছি অল কমপ্লিট, পার্টিশন ফিনিশিং সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে যদি আমি ডিফ্লেকশন যদি তার মেজারমেন্ট যদি করতে চাই, তাহলে সেই ডিফ্লেকশনের ভ্যালু কি হবে, নিজে নিজে একটু মাথা খাটাও। ঠিক আছে, একটু নিজে মাথা খাটাও যে একটা আমি ধরো বাড়িতে একটা বিম বানালাম, যেদিনকার কাস্টিং করলাম সেদিনকার লেভেল অফ সাপোর্ট থেকে মেজারমেন্ট করলাম। ঠিক আছে, লেভেল অফ সাপোর্ট থেকে মেজারমেন্ট করলাম, তারপরে 6 মাস ধরে তার মধ্যে ফিনিশিং ফিনিশিং হাবি জাবি সব কাজ করলাম, তারপরে আমি ডিফ্লেকশন মাপছি। তো প্রথম ক্ষেত্রে ডিফ্লেকশন বেশি হবে না দ্বিতীয় ক্ষেত্রে ডিফ্লেকশন, আমাকে এই উত্তরটা একটু দিয়ে দাও। ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ স্যার দ্বিতীয় ক্ষেত্রে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ডিফ্লেকশন স্যার, মানে সব কোন কমপ্লিট হয়ে ক্ষেত্রে যাওয়ার হবে? পর, স্যার অল যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো স্যার লোডটা বেশি আসবে। তখন মানে দ্বিতীয় ক্ষেত্রে স্যার। না না, এটা ভুল করছো। আরে ডিফ্লেকশন ক্রিপ এগুলো কিসের উপর ডিপেন্ড করে? ডিফ্লেকশন মানে কি একটা এফেক্ট অফ ক্রিপ তো এখানে। ঠিক আছে, এ তো আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এর ডিফ্লেকশন নয়। ডিফ্লেকশন কি টাইম ডিপেন্ডেন্ট, টাইম যত বাড়ে ডিফ্লেকশনের ভ্যালু তত বাড়ে। তাহলে এটা কি ছিল লেভেল অফ কাস্টিং, এটা কি মাপছি লেভেল অফ কাস্টিং থেকে মাপছি। ঠিক আছে, কাস্টিং ডেট থেকে মাপছি লেভেল অফ সাপোর্ট। ঠিক আছে, এর ডিফ্লেকশনটা বেশি। আর পার্টিশন ফিনিশিং ওয়াল এইসব করতে তো আমার অনেক সময় বেশি লেগে গেল। এই পার্টিশন ওয়াল, এই এই ফিনিশিং ওয়াল এগুলো করতে তো আমার সময় অনেক বেশি লেগে গেল। সময় যত বেশি লাগলো ডিফ্লেকশনটা তত কমবে ধীরে ধীরে। তো এক্ষেত্রে ডিফ্লেকশন কত আসবে? স্প্যান বাই 350 অর 20 মিলিমিটার, হুইচ এভার ইজ লেস। এই দুভাবেই আমার কোশ্চেন আসতে পারে। এই দুভাবে, এই দুরকম ডিফ্লেকশনকে বলা হয় আমার হরাইজেন্টাল ডিফ্লেকশন। এটা আমি পড়িয়েছিলাম ব্যাচে, এই ব্যাচেই পড়িয়েছিলাম, অনেকেই আমাকে উত্তর দিয়েছিল সেদিনকার, আজকে ভুলে গেছে। এই ধরনের ডিফ্লেকশনকে বলা হয় হরাইজেন্টাল ডিফ্লেকশন। এটা হচ্ছে আমার হরাইজেন্টাল ডিফ্লেকশন। তাহলে আমার 2 নম্বর টপিক অ্যাকচুয়ালি ডিফ্লেকশনের মধ্যে আমি লিখেছি এটা, চেক ফর ডিফ্লেকশন, এই হেডিংটাও দিতে পারো তোমরা তোমাদের নোটে, বা হরাইজেন্টাল ডিফ্লেকশন এই হেডিংটাও দিতে পারো, যে কোনো দুটো একটা ধরে মনে রাখবে। ঠিক আছে, এখানে ইয়েরা ছিল তো, ওই ওই প্রিয়া ট্রিয়া এরা ছিল তো, তোমরা পড়িয়েছিলাম না? হ্যাঁ, এই জায়গাগুলো তোমরা গুপ্তার বইও কোশ্চেন আছে, এগুলো তো এগুলো উত্তর দিতে পারছো না? এগুলো আমি কোশ্চেনও করিয়েছিলাম, এগুলো আমি ব্যাচে আগে। তো দেখো এইটুকুন শুধু কোশ্চেনে তাহলে খুঁজবে মেজারমেন্ট কোথা থেকে করছি, এই ফিনিশিং পার্টিশন ওয়াল এগুলো থেকে মেজারমেন্ট করছি। যদি এগুলো থেকে মেজারমেন্ট করি তাহলে স্প্যান বাই 350 বা 20 মিলিমিটার, যেটা কম, মানে এটা বি নম্বর, যেটা পরে দেখালাম বি নম্বর এটা হবে। আর যদি ফিনিশিং টিনিশিং না দেওয়া থাকে, লেভেল অফ সাপোর্ট দেওয়া থাকে, আর কাস্টিং এর ডেট এই কথাটা যদি উল্লেখ করা থাকে, তাহলে স্প্যান বাই 250 এই কথাটা। ঠিক আছে, এই হলো আমার 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর ক্লজ আমার শেষ হয়ে গেল। এবার আমি 3 নম্বর আমার ক্লজে আসছি, এখানে 3 নম্বর পয়েন্টে আসছি। এক কাজ করো, এই চেক ফর ডিফ্লেকশন ফর বিম্যান স্ল্যাবের এর পাশে তোমরা লিখে রাখো, এটাকে বলা হয় হচ্ছে হরাইজেন্টাল ডিফ্লেকশন। এটার আরেকটা নাম হচ্ছে হরাইজেন্টাল, এর আরেক নাম হরাইজেন্টাল ডিফ্লেকশন। হরাইজেন্টাল ডিফ্লেকশন, হরাইজেন্টাল ডিফ্লেকশন। এবার আমি পড়াবো তোমাদের ভার্টিক্যাল ডিফ্লেকশন। ঠিক আছে, দেখো এগুলো সবই হচ্ছে, একটাও কিন্তু 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আসছে না, এগুলো সবই 1 ওয়ে এর ক্ষেত্রে, সব ক্লজ 1 ওয়ে এর ক্ষেত্রে। এবার দেখো তারপর একটা 5 নম্বরটা, কন্ট্রোল অফ ডিফ্লেকশন ইন বিম অ্যান্ড 1 ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তো এটা কিন্তু আর হরাইজেন্টাল ডিফ্লেকশন না। প্রথম যেটা পড়লাম 2 নম্বর ক্লজে, এটা 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে হরাইজেন্টাল ডিফ্লেকশন। 3 নম্বর ক্লজটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ভার্টিক্যাল ডিফ্লেকশন। ভার্টিক্যাল ডিফ্লেকশন, এটা আমার বলার কোনো মানে হয় না, কারণ আমি বলেছি যে ডিফ্লেকশনের দুটো পয়েন্ট তোমরা দেখে রাখবে, আমার অলরেডি ইউটিউবে ভিডিও আছে। তোমরা কি দেখে রেখেছো যে এই ভার্টিক্যাল ডিফ্লেকশনের ব্যাপারটা ক্লিয়ারলি সবাই? হ্যাঁ স্যার। দেখা আছে? ঠিক আছে, আমি দেখেছি স্যার। দেখেছো? ঠিক আছে, আমি একটু দুটো একটা কথা মানে অ্যাড করব, কারণ আমি গেটের কোশ্চেন আমি সেই
সলভ করতে গিয়ে দেখেছিলাম রামামুথামের বইয়ে এই ভার্টিক্যাল যে ডিফ্লেকশন তার সম্বন্ধে একটা দুটো এক্সট্রা ক্লজ ওরা লিখেছে আর কি, ঠিক আছে। যদিও আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসি তে সেই জায়গা থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নেই, তাও আমি বলে দিচ্ছি কারণ ভাইবা টাইবার ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে। তাহলে 3 নাম্বার কি, ওয়ান ওয়ে স্ল্যাব বা বিমের ভার্টিক্যাল ডিফ্লেকশন, আর 2 নম্বরটা হলো হরাইজেন্টাল ডিফ্লেকশন। হরাইজেন্টাল ডিফ্লেকশনের দুটো মান কি হলো, একটা হচ্ছে স্প্যান বাই 250 আর একটা স্প্যান বাই 350 অর 20 মিলিমিটার, হুইচ এভার ইজ লেস। স্প্যান বাই 250 কোনটা ধরবো, স্প্যান বাই 250 ধরবো কাস্টিং লেভেল থেকে যদি মাপি, আর স্প্যান বাই 350 কোনটা ধরবো ফিনিশিং পার্টিশন, এই সমস্ত কথা যদি লেখা থাকে। এবার চলে আসছি আমি ভার্টিক্যাল ডিফ্লেকশনে, সম্পূর্ণ নোট করা আছে, তাড়াতাড়ি বলে দিতে পারবো। এই দেখো, আচ্ছা দেখো, কেউ যদি বলে যে স্যার একটা বিম বা একটা স্ল্যাবে ধরুন আমার ডিফ্লেকশন চলে আসছে, আমরা এটা বাস্তবে দেখি সাইডে গিয়ে হয় বিম বা স্ল্যাবে ডিফ্লেকশন চলে আসছে, তো এটাকে কি করে ডিফ্লেকশনটাকে আপনি মেকআপ দেবেন আর কি। তো আমরা একটাই কথা বলি যে এক কাজ করুন, ডেপথ বাড়ান, যে করেই হোক ডেপথ বাড়ান, ডিফ্লেকশন মেকআপ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটা খুব বাস্তব একটা উদাহরণ দিই, একটা বই নাও, একটা যে কোনো একটা বই নাও, একটা বই নিয়ে বইয়ের কি হচ্ছে, বইয়ের হচ্ছে ধরো তুমি দুটো ডাইরেকশন, একটা হচ্ছে দাঁড়াও, এই একটা ধরো খাতা, বই ছাড়া একটা খাতা, এই একটা খাতা, এই হচ্ছে আমাদের, এই একটা তোমরা একটা খাতা নিলে, এই খাতার ডেপথ কোন দিকে, এটা হচ্ছে আমার, এখানে ধরো আমি আমার নাম লিখলাম, এখানে আমার নাম লিখলাম, এই উপরের নাম লিখলাম, তার মানে খাতাটা এভাবে ইউজ করছি আর কি। এদিকে ধরো স্পাইরাল করা আছে খাতাটা, এদিকে ধরো স্পাইরাল করা আছে, এদিকে ধরো স্পাইরাল। এবার বুঝতে পারলে খাতাটা কি কি রকম খাতা আমি বোঝাতে চাচ্ছি, এবার তোমরা বুঝতে পারলে। এবার তোমাকে যদি বলা হয় যে ডেপথ কোন দিকে বেশি, খাতাটাকে নেবে, খাতাটাকে নিয়ে হাতে তুলবে, দেখবে যখন এই বরাবর কি, এই বরাবর ডেপথ বেশি, এই বরাবর ডেপথ বেশি, এই বরাবর ডেপথ বেশি, এই বরাবর ডেপথ বেশি, তাহলে তোমার হাত একবার এইখানে ধরবে, এইখানে তোমার একটা হাত ধরবে, আর এইখানে তোমার আরেকটা হাত দিয়ে ধরবে, দুটো হাত দিয়ে এই দুটো পয়েন্টে ধরে খাতাটাকে ঝুলিয়ে দেবে, দেখবে কোনো ডিফ্লেকশন হচ্ছে না, কোনো ডিফ্লেকশন নেই খাতাটার মধ্যে, কারণ ডেপথ অনেক বেশি, অনেক ডেপথ, কোনো ডিফ্লেকশন নেই। এবার তুমি কি করবে, এবার তোমার হাত, একটা হাত দেবে এইখানে, একটা একে আমি 1 2 দিয়ে লিখলাম, একটা হাত দেবে তোমার এইখানে, আরেকটা হাত দেবে তোমার এইখানে, একটা হাত দেবে, এই দুটো এজে হাত দেবে। এই দুটো এজে হাত দিলে কি, এগুলো বাস্তবে তো অনলাইনে একটু অসুবিধা হয় আর কি বোঝাতে, নালে এই দুটো দিকে হাত দিয়ে যখন ঝোলাবে দেখবে একটু ঝুলে গেছে, তার মানে ডেপথ কম, এই এজে ডেপথ কম, এই ডাইমেনশনে আমার ডেপথ কম, ঠিক আছে, এই ডাইমেনশনে আমার ডেপথ কম, একে ডি প্রাইম লিখলাম, এটা হচ্ছে আমার ডি, এটা আমার ডি, এটা আমার ডি প্রাইম। তো এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ডিফ্লেকশন আমরা ডেপথের সাথে সাথে মেকআপ দিতে পারি। কোনো বিম বা স্ল্যাব যদি আমরা স্ল্যাব সাধারণত কি করি, 3 ইঞ্চি স্ল্যাব করি, তো অনেক সময় আমরা 4 ইঞ্চি স্ল্যাব করে দিই আর কি, সরকারি কাজে আমরা 4 ইঞ্চি স্ল্যাবই করে দিই, কারণ ডেপথ বাড়িয়ে দিই, তাহলে ওটা ডিফ্লেকশনে ফেল করবে না, এটুকুন জানলে। এবার আমি পড়াচ্ছি তো ভার্টিক্যাল ডিফ্লেকশন, ভার্টিক্যাল ডিফ্লেকশন পড়ার আগে এই ক্লসটা তোমাদের জানতে লাগবে। তো দেখো আমি প্রথমে পড়াচ্ছি ওয়ান ওয়ে স্ল্যাবের ভার্টিক্যাল ডিফ্লেকশন। তো কন্ট্রোল অন আচ্ছা, এই জায়গাটা কি আইডিয়া হলো সবার, মোটামুটি একটু আইডিয়া হলো কি বলতে চাচ্ছিলাম আর কি, মোটামুটি একটু আইডিয়া হয়েছে তো, এটা দেখবে নিজে একটু করে দেখবে। তো দেখো আমি কি পড়া যাচ্ছি, কন্ট্রোল অন ডিফ্লেকশন, কন্ট্রোল অন ডিফ্লেকশন বিম অ্যান্ড ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব কথাটা লিখেই দিয়েছি, এটাকে একটা স্টার মেরে দেবে, ওয়ান ওয়ে স্ল্যাব বলছি, ঠিক আছে, টু ওয়ে স্ল্যাবের পরে পড়বো। তো দেখো কি করে ডিফ্লেকশন কন্ট্রোল করব, মোর ডেপথ ইজ প্রোভাইডেড, এটা তো প্রথম পয়েন্ট, ডেপথ যদি বাড়াই তাহলে আমার ডিফ্লেকশন কভার করে যাবে। এবার বলতে পারো যে স্যার এটা কোথায় লেখা আছে, এই ডিফ্লেকশনের যে এই জায়গাগুলো, এগুলো আপনি মানে কোন একটা জায়গায় তো পাবেন, এটা আইএস কোডে কোথায় লেখা আছে, তোমরা আইএস কোডে চলে যাবে পেজ 37, পেজ 37 ক্লজ নম্বর হচ্ছে 23.2, ক্লজ নম্বর 23.2 এ এখানে আমাদের এই ডিফ্লেকশনের টাইপ সম্বন্ধে, এই ডিফ্লেকশন মানে হচ্ছে তোমার
ভার্টিক্যাল ডিফ্লেকশন নিয়ে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এটা তো হলো। এবার দেখো কতগুলো জিনিস তোমাকে মনে রাখতে হবে। একদম আইএস কোড খুলবে, দেখবে বেসিক রেশিও অফ স্প্যান টু এফেক্টিভ ডেপথ, একে আমি এক্স দিয়ে ডিনোট করছি, স্প্যান বাই এফেক্টিভ ডেপথ। অ্যাকচুয়ালি আমি এতবার ডেপথ বলে চেঁচালাম কেন? অনেকে বলতে পারে দাদা তুমি এই ডেপথ বলে এতক্ষণ শাউট করলে কেন? এখানেও দেখালে ডেপথ বাড়ালে আমার স্ল্যাব বা ওয়ান ওয়ে স্ল্যাব বা বিমে ডিফ্লেকশন আসবে না। এখানেও তুমি লিখে রেখেছো যে মোর ডেপথ বলে এত শাউট করছো কেন ডিফ্লেকশন পড়ানোর সময়? আমি বললাম আমার মূল হচ্ছে ডেপথ নিয়েই কারবার, অন্য কিছু নিয়ে কারবার নয়। এই জন্য আমার বেসিক রেশিও অফ স্প্যান বাই এফেক্টিভ ডেপথ, এটা আমার ফিক্সড করতে হয়। এই এফেক্টিভ ডেপথ এটাকে আমার ফিক্সড করতে হয়, ঠিক আছে? এর একটা রেশিও রয়েছে স্প্যান টু এফেক্টিভ ডেপথের, একে আমি এক্স ধরলাম আর কি। তো এক্স এর তিনটে ভ্যালু আছে, 7, 20, 26। অনেকবার গলা চেঁচিয়ে বলেছি 7 কার ক্ষেত্রে হয়? ক্যান্টিলিভার বিম বা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে হয় 7। 20 কার ক্ষেত্রে হয়? ওয়ান ওয়ে স্ল্যাব বা সিম্পলি সাপোর্টেড বিম। আর 26 কার ক্ষেত্রে হয়? ওয়ান ওয়ে স্ল্যাব বা কন্টিনিউয়াস বিম, এর ক্ষেত্রে হয় 26। 7, 20, 26 আর তোমার এই স্প্যান টু এফেক্টিভ ডেপথ, এটুকুন জায়গা বলা হলো। এবার ধরো আমি একটা ডিজাইন করলাম, আমি তো ব্যাপারটা পুরোটা ভিডিওতে দিয়ে দিয়েছি, ভিডিওটা একবার দেখে নেবে, ওটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা দেখতেই হবে, ঠিক আছে? এখানে কিছু আলাদা কিছু এক্সপ্রেশন দেবো আর কি। তো ধরো একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে এলো যে স্যার এটা কি ঠিক আছে আমার ডিজাইনটা? আপনি বলুন আমার ডিফ্লেকশন ক্রাইটেরিয়াতে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা। আমি কি করব? আফটার দা ডিজাইন, দেখো একদম সোজা বাংলায় লিখে দিয়েছি, আফটার দা ডিজাইন করার পরে আমি স্প্যান আর এফেক্টিভ ডেপথের রেশিও আমি বের করব। ডিজাইন করে ফেলেছি মানে আমি এফেক্টিভ ডেপথটা আমি বার করে ফেলেছি, আর স্প্যানও আমি বার করে ফেলেছি আর কি। এ দুটো অনুপাত রেশিওটা বের করব এবং দেখব এই রেশিওটা লেস দেন ইকুয়ালস টু এক্স ইন্টু F1 ইন্টু F2 ইন্টু F3 ইন্টু F4। তার মানে এক্স ইন্টু F1 F2 F3 F4 এর চেয়ে কম আসছে কিনা। যদি আমাদের স্প্যান ডিভাইডেড বাই এফেক্টিভ ডেপথ এর রেশিও এই 5টা এক্স F1 F2 F3 F4 এদের গুণফলের কম আসে, তাহলে আমার বলবো হেন্স দ্য বিম ডিজাইন অর the one way slab design is okay in respect of deflection point of view, hence okay দিয়ে আমি চেকড লিখে দেব, ঠিক আছে? এবার অনেকে তো বুঝলো যে দাদা এটা রামামুত্থামের বই, আমি এই জায়গাটা দেখলাম, এরা খুব সুন্দর করে জায়গাটা বুঝিয়েছে আর কি। তো এখানে এক্স কি জিনিস? এক্স হচ্ছে অলরেডি বলেছি বেসিক স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও। এটা আমি আমার যেটা ভিডিও রয়েছে ওখানে শুধু এই এক্স দিয়েই আলোচনা করেছি, F1 F2 F3 F4 এগুলো কিচ্ছু এইভাবে বলিনি, অন্য একটা অ্যাপ্রোচে বলেছি F1টাকে। যাই হোক, এখানে বলবো এই অ্যাপ্রোচটাও মনে রাখতে পারো, এটাও ভালো অ্যাপ্রোচ। তো এটা তো তোমরা বলে দিলে, একজন হাত তুলে বললো দাদা আমি বুঝে গেছি যে যদি তোমার ওই সিম্পলি সাপোর্ট ওটা ক্যান্টিলিভার হয় তাহলে এক্স এর মান হবে 7, আর সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে 20 আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে 26। এক্স এর মান নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই। এক্স কি জিনিস? স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিও। আর এই F1 F2 F3 F4 এগুলো দিস অল আর নোন অ্যাজ কারেকশন, মডিফিকেশন বা রিডাকশন ফ্যাক্টর, এই বিভিন্ন এর নাম আছে আর কি, ঠিক আছে? আমাদের কাজে শুধুমাত্র F1ই আসবে এমসিকিউ বের জন্য। ভাইভাতে কিন্তু তোমাকে F2 F3 F4 এই জায়গাগুলো ধরতেই পারে, সেই জন্য আমি পড়াচ্ছি আর কি। স্ল্যাবের ডিফ্লেকশন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। দেখো এমন তো হতে পারে F1 কি? F1 এর কখন আমি ব্যবহার করব? ইট ইজ অ্যাপ্লাইড হোয়েন, দেখো ইট ইজ অ্যাপ্লাইড হোয়েন দ্য স্প্যান এক্সিস্ট 10 মিটার। একটা ধরো আমাকে স্প্যান দিল 20 মিটারের একটা স্প্যান দিল, 20 মিটারের স্প্যান দিল, বললো এর ডিফ্লেকশন বের করে দাও, তখন আমার এই F1 আসবে, ঠিক আছে? F1 এর ভ্যালু কি? F1 এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই স্প্যান ইন মিটার, ঠিক আছে? দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে
এই এই 10টাও থাকবে মিটারে, মানে স্প্যান যেটা থাকবে, স্প্যান হচ্ছে সরি, এই 10 যে আমি ভাগ করছি, এই 10-এর কোনো ইউনিট নেই, এটা 10 এখানে আমি মিটার লিখেছি, ভুল করে লিখেছি আর কি, 10/স্প্যান, এই 10-এর কোনো ইউনিট হয় না, 10 ডিভাইডেড বাই স্প্যান, স্প্যানের ইউনিট সবসময় মিটারে হয়, ঠিক আছে, এটা জানলাম, F1 এর এটা ভ্যালু 10/স্প্যান, স্প্যানটা সবসময় মিটারে হয়। আর যদি আমার এটা কখন হয়, যখন লেন্থ অফ দ্য স্প্যান ইজ গ্রেটার দেন 10 মিটার, 10 মিটারের চেয়ে বেশি যখন আমার লেন্থ অফ দ্য স্প্যান হবে। আর লেন্থ অফ দ্য স্প্যান যখন লেস দেন 10 মিটার, তখন আমার এই F1 এর ভ্যালু কত হবে, তখন আমার F1 এর ভ্যালু হবে 1। আর লেন্থ অফ দ্য স্প্যান যখন গ্রেটার দেন 10 মিটার, তখন আমার F1 এর ভ্যালু 10/স্প্যান, স্প্যানটা হবে মিটার ইউনিটে। তো আমি অ্যাকচুয়ালি আমার ডি এফেক্টিভ, এফেক্টিভ ডেপথ বা মিনিমাম ডেপথ এগুলো আমরা বের করি। আমরা অলরেডি দেখলাম, এখানে আমরা দেখলাম যে আমরা কি করলাম, আমরা স্প্যান ডিভাইডেড বাই এফেক্টিভ ডেপথ ইকুয়ালস টু এক্স ইন্টু F1 ইন্টু F2 ইন্টু F3 ইন্টু F4 লিখেছি। তাহলে আমি এভাবেও তো বলতে পারি, এই আমি এফেক্টিভ ডেপথ আছে, এই এফেক্টিভ ডেপথটাকে আমি কোনাকুনি গুণ করে এখানে নিয়ে গেলাম, আর এই টোটাল যে মালটা ছিল একে আমি নিচে নিয়ে আসলাম। তাহলে আমার কি হচ্ছে, স্প্যান ডিভাইডেড বাই এক্স ইন্টু F1 ইন্টু F2 ইন্টু F3 ইন্টু F4, ঠিক আছে, এগুলো গ্রেটার দেন ইকুয়ালস টু ডি মিনিমাম, ডি মিনিমাম, ঠিক আছে, বা ডি এফেক্টিভ, মিনিমাম ডেপথ বা এফেক্টিভ ডেপথ একই, ঠিক আছে। তো এই হলো, দেখো এখনো যারা বুঝতে পারোনি একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝে যাবে আর কি। দেখো তাই লিখেছি, ডি এফেক্টিভ বা ডি মিনিমাম, বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো ডি এফেক্টিভ